দর্শক, নির্বাচন যখন একেবারে এগিয়ে আসছে এবং সাম্প্রতিক কিছু ইস্যুর কারণে রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে, সেখানে আবার আরেকটা প্রশ্নও আসছে যে রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা শঙ্কা যদি থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সেই প্রশ্নটাও গুরুত্ব পাচ্ছে অনেক জায়গায়। কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা যেহেতু সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তি, সেহেতু তাদের ব্যাপারটা সরকারকে ভাবতে হবে, এটাই বাস্তবতা। সরকার এখন পর্যন্ত কি তথ্য বের করলো? গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে গণমাধ্যমে খবর আসছে যে সরকার গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে বেশ কিছু শতাধিক রাজনীতিবিদরা ঝুঁকিতে রয়েছেন সেরকম একটা রিপোর্ট তৈরি করেছে এবং তাদেরকে কিভাবে নিরাপত্তা দেয়া যায় সেই ব্যাপারে সরকারের কাজ হচ্ছে। এই শতাধিক নেতা কেন ঝুঁকির মধ্যে রয়েছেন, কি ঝুঁকি তাদের রয়েছে, কারা কারা ঝুঁকির মধ্যে রয়েছেন, কাদের কাদের নিরাপত্তা নিয়ে সরকার শঙ্কিত, গণমাধ্যম কি বলছে, কেন এই পরিস্থিতি তৈরি হলো, এই পরিস্থিতি তৈরির সূত্রটা কি শুধুমাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নাকি আরও অন্য কিছু? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাজনীতিবিদদের নিরাপত্তা শঙ্কা যেমন কাজ করছে, তেমনি অরাজনৈতিক অনেক ব্যক্তির নিরাপত্তা নিয়েও সরকার শঙ্কিত। সরকারের গোয়েন্দা সংস্থা এরই মাঝে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে 127 জনের একটা তালিকা তৈরি করেছে যাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। এটা কিন্তু একটা বড় তালিকা এবং সেই তালিকায় শুধুমাত্র ঢাকার রাজনৈতিক নেতারাই নেই, ঢাকার বাইরের অনেক মুখ রয়েছে, তেমন দাবি করছে একটি গণমাধ্যম। গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। দেশ রূপান্তর এই তথ্যটা সামনে নিয়ে এসেছে। তারা বলছে গুরুত্বপূর্ণ 127 নেতা নিরাপত্তা ঝুঁকিতে। তারা মেইন যে পয়েন্টগুলোতে কথা বলছে সেই পয়েন্টগুলো একটু দেখে নিন। সেই পয়েন্টগুলো হচ্ছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চেয়েছেন 73 জন, পুলিশ প্রতিবেদনে উঠে এসেছে নানা তথ্য, বাসা বাড়িতেও নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা, অধিক গুরুত্বপূর্ণ নেতারা পাবেন গানম্যান। গোয়েন্দা রিপোর্ট কি বলছে একটু জেনে দেখি। কোন কোন নেতা নিরাপত্তা ঝুঁকিতে আছেন তাদের তালিকা করার নির্দেশ দিয়েছিল সরকার। সেই আলোকে পুলিশের সবকটি ইউনিট বিশদ অনুসন্ধান চালিয়ে একটি তালিকা তৈরি করেছে। পুলিশ সূত্র থেকে এই তথ্য জানা গেছে। ওই সূত্রটি জানায় তালিকায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি বাদে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে বাদ দেওয়াটা স্বাভাবিক, কিন্তু জাতীয় পার্টিকে কেন বাদ দেওয়া হলো সেটা তো প্রশ্ন আসতেই পারে। যাই হোক, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বাদে বিএনপি, জামাত, নাগরিক পার্টি সহ সবকটি দলের 127 জন নেতার নাম রয়েছে। তালিকাটি ঢাকাসহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ নেতাদের নাম নিয়ে তৈরি। সূত্র বলছে ইতিমধ্যে তালিকার বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে সরকারের হাইকমান্ডকে দিয়ে দেওয়া হয়েছে। নেতাদের নিরাপত্তার পাশাপাশি আবেদনের পরিপ্রেক্ষিতে আগ্নেয়াস্ত্র দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তের পর আগ্নেয়াস্ত্রের জন্য আবেদন করেছেন অনেক নেতা। গতকাল পর্যন্ত 70 জন আগ্নেয়াস্ত্রের জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে বিশেষ বিবেচনায় 20 জনকে গানম্যান সহ অস্ত্র দেওয়ার অনুমতি দিয়েছে মন্ত্রণালয়। গানম্যানও দেবে, আবার আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও দেবে, এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনে নেতাদের কী কারণে নিরাপত্তা দিতে হবে সেই তথ্য উপস্থাপন করা হয়েছে। কী কারণ? তাছাড়া প্রতিবেদনে বেশ কিছু সুপারিশের কথাও বলা হয়েছে। নেতাদের বাসা বাড়িতে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি গানম্যানও দিতে বলা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, হাদি হত্যাকাণ্ডের পরই রাজনৈতিক নেতাদের নিরাপত্তার বিষয় নিয়ে আমরা বেশ কিছু বৈঠক করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেতাদের নিরাপত্তা বাড়াতে পুলিশ সদর দপ্তরকে নির্দেশনা দেয়। নির্দেশনা পেয়ে কোন নেতা নিরাপত্তা পেতে পারেন সেই অনুসন্ধান চালিয়ে তালিকাটা তৈরি করা হয়। পুলিশের প্রায় সবকটি ইউনিট দ্রুত অনুসন্ধান চালিয়ে এই তালিকা করে। তিনি আরও বলেছেন, তালিকায় জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়টি বেশি প্রাধান্য দেয়া হয়েছে। অর্থাৎ জুলাই যোদ্ধাদের নিয়ে শঙ্কা সবথেকে বেশি সরকারের। তারা যে কোনো সময় আক্রান্ত হতে পারেন এবং তারা আক্রান্ত হওয়া মানে এটা আওয়ামী লীগের রোষানলে পড়ার একটা ব্যাপার, এটা বোঝাই যায়।
সেখানে বলা হচ্ছে যে বিশেষ মানে বিএনপি, জামাত ইসলামী সহ অন্য রাজনৈতিক দলের নেতাদেরও নাম রয়েছে। নিরাপত্তার ঝুঁকিতে থাকা যেসব ব্যক্তির গাড়ি নেই, ব্যক্তিগত গাড়ি নেই, তাদের নিরাপত্তা কিভাবে দেয়া যায় সেটা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইজিপি বাহারুল আলম তিনি বলেছেন, রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে আমরা কাজ করছি। অনেক নেতা আগ্নেয়াস্ত্র চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন, আবেদনগুলো যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, নেতাদের পাশাপাশি বিভিন্ন পেশায় জড়িত ৭৩ জনের মতো অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন। বিভিন্ন পেশায় অন্য পেশার মানুষও আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে উল্লেখযোগ্য এখানে বলা হয়েছে মেহেরপুর ১ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী মাসুদ অরুণ, গোপালগঞ্জ ১ আসনের সেলিমুজ্জামান সেলিম ও গোপালগঞ্জ ৩ আসনের SM জিলানি, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ঢাকা ৪ আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী তানভীর আহমেদ রবিন, পাবনা ৩ আসনের হাসান জাফির তুহিন সহ অনেক নেতাই আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চেয়েছেন। জামাত ইসলামের শফিকুর রহমান আমির, যিনি নিরাপত্তার জন্য গানম্যান চেয়ে আবেদন করেছেন। তাছাড়া তার বাসভবনে নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিশ চাওয়া হয়েছে, অর্থাৎ তিনিও নিরাপত্তা বোধ করছেন না। পাশাপাশি জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDPর সভাপতি কর্নেল অলি, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি আবেদন করেছেন। ঝুঁকিতে থাকা ব্যক্তিরা নিজেদের ব্যক্তিগত নিরাপত্তায় একজন করে বেসরকারি সশস্ত্র দেহরক্ষী নিয়োগ দিতে পারবেন, অর্থাৎ সরকারের গানম্যানের পাশাপাশি কেউ যদি মনে করে একজন বেসরকারি অর্থাৎ নিজের পছন্দকৃত কাউকে দেহরক্ষী হিসেবে নিয়োগ দেবে, তাহলে তার যে লাইসেন্সকৃত অস্ত্র সেই অস্ত্র তার কাছে রেখে এই নিরাপত্তা নিশ্চিত করার কাজ করতে পারবেন যদি সরকার অনুমতি দেয়। তার মানে সব মিলিয়ে বাংলাদেশে এই মুহূর্তে নিরাপত্তা একটা বড় প্রশ্ন। যদি রাজনৈতিক নেতাদের নিরাপত্তাই প্রশ্ন থাকে, তাহলে তারা আগামী নির্বাচনে কিভাবে মুভমেন্ট করবে? নির্বাচনে মুভমেন্ট করার জন্য ফ্রি স্পেস যেমন প্রয়োজন, ফ্রি মাইন্ডও প্রয়োজন। যখন আপনার মধ্যে সবসময় কাজ করবে যে এখানে যাব কিনা, এই ক্রাউডে যাব কিনা, ওই চা স্টলে যাব কিনা, কোথায় কোন ফাঁদ পাতা আছে, কোথায় গেলে আমি আক্রান্ত হতে পারি, এই চিন্তা যদি মাথার মধ্যে সবসময় থাকে, তাহলে ভোট করবে কিভাবে তারা? এই ভোটটাই পুরো ভোটের আমেজটাকেই নষ্ট করে ফেলবে এই নিরাপত্তার শঙ্কা। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সরকারের আসলে এই নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা ছাড়া কিছুই করার নেই। পুরো দেশের যে অবস্থা তৈরি হয়েছে, একটা শঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে সংখ্যাটা আরও বেড়েছে। তারেক রহমান যখন আজকে ফিরলেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়েও সবাই কনসার্ন। আজকে বিমানবন্দর থেকে 300 ফিট পর্যন্ত পুরো রাস্তায় যেভাবে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি যেভাবে তাকে নিরাপত্তা দিয়েছে, এই নিরাপত্তা দিয়ে তো কোনো দলের প্রধানকে নির্বাচন করানো সম্ভব নয়। সুতরাং প্রথমে দরকার সমাজে শান্তি ফিরিয়ে আনা, যে কথাটা তারেক রহমানও আজকে বলেছেন যে কোনো মূল্যে সমাজে শান্তি ফিরিয়ে আনতে চায়। তার মানে শান্তিটা আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি, ফিরে পাইনি। দর্শক, আপনার ভাবনাকে এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।